শুরু হচ্ছে লাদাখ সিরিজের দ্বিতীয় পর্ব। আজ আমাদের গন্তব্য লে। সে যে কি অপূর্ব জায়গা, যে স্বচক্ষে না দেখেছে তার পক্ষে বোঝা বড্ড মুশকিল। কার্গিল থেকে লের রোড জার্নির প্রতি পদে পদে থাকবে রোমাঞ্চ আর মুগ্ধতা, থাকছে পায়ে হেঁটে এক্সপ্লোরও। অন দি ওয়ে দেখব 1000 বছর পুরনো মনাস্ট্রি, ফাটুলা টপ, নামিকালা, লামায়ারু মনাস্ট্রি, সঙ্গম, ম্যাগনেটিক হিল, পত্থর সাহেব গুরুদ্বারা। নো ডাউট এখনো পর্যন্ত আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট রোড জার্নি তো বটেই। ঘুরিয়ে দেখাবো লের সম্ভাব্য সব সাইট সিং, যার মধ্যে 3 ইডিয়টস এর সেই বিখ্যাত স্কুলও থাকছে। সব মিলিয়ে লের গল্প খুব এক্সাইটিং হতে চলেছে। চলো তাহলে শুরু করা যাক। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। কার্গিল থেকে সুপ্রভাত। আজ 3রা জুন 2025 মঙ্গলবার। গত রাতে প্রায় 8:30টার পর আমরা এই কার্গিল এসে পৌঁছেছি। দ্য রয়্যাল কার্গিল কলেজে হোটেলে আমরা উঠেছি। হোটেলটা তো খুবই সুন্দর, তবে অন্ধকার থাকায় না আমরা দেখতে পাইনি বাইরে কিছু। আশেপাশের সিনিক বিউটি, শুধু সরু নদীকে বয়ে যেতে দেখেছি, তার শব্দ শুনেছি। তো চলো একটু বাইরে বেরোই, বাইরে বেরিয়ে দেখাই। সবে আলো ফুটতে শুরু করেছে, মানে আলো ফুটেছে 5:23-এ সানরাইজ হওয়ার কথা, এখন বাজে 5:18। চলো বাইরে যাই। এই হচ্ছে ভিউ। ও, ঘুম থেকে উঠে যদি এই ভিউ পাওয়া যায় আর কি কিছু লাগে। এই হচ্ছে সরু নদী বয়ে যাচ্ছে কলকল শব্দে। এইটা হচ্ছে ইস্ট, এই দিকটাই সেই থেকে সূর্য উঠবে। এই হচ্ছে কল্লোলিনী সুরু। পাহাড়ি নদী কিন্তু বেশ চওড়া এই জায়গাটা। আর এই হচ্ছে পাহাড়। কারণ না, লোকেশনটা খুব ভালো না। নিচে একটা সুইমিং পুলও আছে দেখতে পাচ্ছি, গার্ডেন রয়েছে, লন রয়েছে। যাবো নিচেও, যাবো নিচেও দেখাবো। পায়ে হেঁটে লোকালটা এক্সপ্লোরও করবো। বেশ ঠান্ডা এখন, ওই 2 ডিগ্রির মতো আর কি। কথা বলতে কষ্ট হচ্ছে, গলাটা ব্যথা। যাই হোক, চলো এবার একটু পায়ে হেঁটে ঘুরি জায়গাটা, দেখি আমার জন্য কার্গিল কি নিয়ে অপেক্ষা করছে। এই দিকে গেলে সামনে বোধহয় ডিস্ট্রিক্ট কার্গিল হসপিটাল আছে, উপরের ওগুলো বোধহয়, খুব সম্ভবত। এখানে হসপিটাল আছে এখান থেকে 2.8 কিলোমিটার দূরে। একজন আর্মি দাদার সাথে দেখা হলো। আমি তাকে হিন্দিতে প্রশ্ন করলাম যেদিকে কিছু আছে কিনা। বললো 2-3 কিলোমিটার দূরে মার্কেট রয়েছে। জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, বললো বেঙ্গল। তারপর বাংলায় কথা হলো। স্বাভাবিকভাবেই আমি তাকে ক্যামেরায় দেখাইনি। বাঁকুড়ায় বাড়ি ওনার, এবং সবসময় মুখে হাসি লেগে রয়েছে। বললাম যে আপনাদের জন্যই তো আমরা, এবং বলছিলাম যে আপনাদের কথা ভাবলে অবাক লাগে। বলছে আমরা তো এটা ভালোবেসেই করি। সত্যি, মানে ভালোবাসা ছাড়া তো এটা সম্ভব নয়, তাই না? ভালো লাগে। আর কোথায় বাঁকুড়া, কোথায় কার্গিল। এটা এখানকার ইটের ফ্যাক্টরি খুব সম্ভবত। সিমেন্টের ব্লক তৈরি হচ্ছে। এই জমিতে ছোট্ট ছোট্ট করে কি সব চাষ হয়েছে, ধানের মতো দেখতে কিন্তু নয়, অ্যাকচুয়ালি ধান নয়, কি একটা চাষ হয়েছে। মেঘের আড়ালে ফিল্টার্ড হয়ে সূর্যদেবের দেখা। কাঠের সাঁকো করা ছোট্ট একটা, ওই যে সূর্যদেব উঁকি দিচ্ছে পাহাড়ের উপর থেকে। যাব, এই যে ওই নদী বয়ে যাচ্ছে, নদীর পাড়ে চাষের জমি। ছোট্ট একটা সুন্দর রাস্তা রয়েছে।
এখানে হলুদ ফুল হয়ে রয়েছে, আহা কি লাগছে। পায়ে হেঁটে এক্সপ্লোর করতে যে আমার কি ভালো লাগে, দারুণ দারুণ লাগছে। হালকা হালকা পাখি ডাকছে, দূরে নদীর আওয়াজ, এই ছোট্ট ঝোড়ার কুলু কুলু আওয়াজ। এরকম একটা জায়গা। অদ্ভুত সুন্দর না জায়গাটা, দারুণ দারুণ লাগছে। এখান থেকে উঠে যেতে পারি আমি, তো আর একটু এই পাশটা যাই। মনে হচ্ছে নদীর পাড়ে যাওয়া যাবে এখান থেকে। কি অদ্ভুত ল্যান্ডস্কেপ, আহা। সকালে এই এত সকালে এখানকার আমেজটাই আলাদা হয়ে রয়েছে। কি কাঠ তাও জানি না, এখানে হলুদ হয়ে রয়েছে কাঠগুলো। আহা, ভায়োলেট কালারের ফুল। সামনেই নদী, আর এই পুরো জায়গাটা জুড়ে ভায়োলেট কালারের ফুল, ঘাস ফুল বেসিক্যালি প্রচুর হয়ে রয়েছে। উঁকি মারছে এখান থেকে ওখান থেকে। এই হলো নদীর পার। চলো ফেরা যাক। আহা কি লাগছে এই বাড়িটা। আর ওই যে সূর্যের আলো পড়া শুরু করেছে পাহাড়ে। ঘড়ি বলছে সকাল 9:10। ব্রেকফাস্ট ছেড়ে বেরোনোর পালা এবার। ব্রেকফাস্টে হয়েছে লুচি আর আলুর দম। আলুর দমটা খাসা হয়েছে। বলো সবাইকে গুড মর্নিং। হ্যাঁ, বলো সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। সবাই ভালো আছো জিজ্ঞেস করো। গুড মর্নিং। এই রে, টোটাল 74 জন, তো তাই দুটো হোটেলে ভাগ করে রাখতে হয়েছিল। এইটা হচ্ছে আরেকটা হোটেল। দেখে তো ঠিকঠাক লাগছে, আমি রুমে ঢুকে দেখাচ্ছি না। সমস্যা হয়েছে নাকি? হয়নি। এমনি হোটেল কেমন ছিল? ঠিকঠাক ছিল। ফাইনালি লের পথে পথ চলা শুরু। আজ আমরা অতিক্রম করব 211 কিলোমিটার। সময় লাগবে কারণ আজকে আমরা অনেকগুলো পয়েন্ট দেখতে দেখতে যাব। উফ, ভ্যালিটা কি বিশাল দেখেছো? এটাই কার্গিলের সেই বিখ্যাত ভ্যালি, আর বাঁ দিকের এইটা এইখানকার ডিস্ট্রিক্ট হসপিটাল। বাঁদিকে যে মন্দিরটা দেখছো এটা প্লাটিউনাথ বাবার মন্দির। ভারতীয় সেনারা এবং স্থানীয়রা এই মন্দিরকে ভীষণ মানে। কেন মানে এই গল্পটা ছোট্ট করে বলি। তোমরা জার্নি উপভোগ করো আর কান খোলা রেখো, কেমন? 1971 সালের ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময় এইখানে পাকিস্তানি আর্মিদের অনেক বম্ব পড়েছিল, কিন্তু কোনো এক অলৌকিক কারণে তার একটিও ফাটেনি। এই সময় স্থানীয় এক বাবা সবাইকে উপদেশ দেন এই বম্বগুলো জলে ভাসাতে, কিন্তু ভয়ে কেউ এগিয়ে না এলে বাবা নিজেই সেই দায়িত্ব নেন। অবাক কাণ্ড, জলে ফেলার সঙ্গে সঙ্গেই সেই বম্বগুলোয় বিস্ফোরণ ঘটে। এই ঘটনার পরই বাবার উপর স্থানীয় মানুষের আবেগ এবং আর্মিদের বিশ্বাস গড়ে ওঠে। ভারতীয় সেনারা এই মন্দির পরিচর্যার দায়িত্ব নেন। বাবা তখন এই মন্দিরে শিব আরাধনার কথা বলেন। সেই থেকেই চলছে এই মন্দিরে শিব আরাধনা। কি গায়ে কাঁটা দেওয়ার মতো কল্পনা। ঘড়ি বলছে 12:29, আর আমরা একটা মনাস্ট্রিতে দাঁড়িয়েছি রাস্তার পাশে।
গুম্ফা বলা যাবে। इसका नाम क्या है इस मॉनेस्ट्री का? हाँ, मुलबी। कितना कितना पुराना है? ফার্স্ট সেঞ্চুরি পিছিয়ে 1000 বছরের পুরনো। চলো ভেতরে যাই। ওয়াও, পাহাড় কেটে এত বড় একটা বুদ্ধ মূর্তি, অদ্ভুত পজিটিভ ভাইব রয়েছে, দারুণ, সত্যি ভীষণ পজিটিভ একটা ভাইব রয়েছে। উপরে সূর্যদেব, নিচে বুদ্ধদেব। এটাও প্রার্থনা ঘর। মনাস্ট্রির অন্দরের অদ্ভুত একটা অ্যাম্বিয়েন্স হয়, এত শান্তি থাকে এখানে, কথা অটোমেটিক্যালি আসতে হয়ে আসে। সেই ফার্স্ট সেঞ্চুরির মনাস্ট্রি এটা, এবং সেই তখন থেকেই আজও রয়েছে একইভাবে। ভেতরে ছবি ভিডিও তোলা প্রহিবিটেড, কিন্তু আমি পারমিশন নিয়ে তবে তুলছি, কিন্তু কারণ এটা আমার মনে হয় দেখানো উচিত। চলো একটু পেছন দিকে যাই মনাস্ট্রির। সবুজ গালিচা, কিছু একটা চাষ হয়েছে, হলুদ হলুদ ফুল তার। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স, ঠান্ডা হাওয়া, অসাধারণ, অদ্ভুত একটা শান্তি আছে এই গোটা অ্যাটমসফিয়ারে। অদ্ভুত অদ্ভুত একটা শান্তি আছে এখানে। এগুলো না এলে, না অভিজ্ঞতা করলে বোঝা যায় না, এক্সপিরিয়েন্সটা হওয়াটা ভীষণ দরকার। এটা হচ্ছে পেছন দিকটা, এটা হচ্ছে যে পাহাড়টা, তার উপরে বুদ্ধদেবের মূর্তি খোদাই করা। আমরা এখন বালির খাদানের মধ্যে দিয়ে যাচ্ছি, চারিদিকে দেখে বালির ঢিপি মনে হচ্ছে। এই যে প্রচন্ড হাওয়া হচ্ছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, এবং দূরে আমি দেখতে পাচ্ছি খুব সম্ভবত ওখানে স্নোফলও হচ্ছে। একবার দেখাই, এই হচ্ছে নামিকালা পাসের বোর্ড, আর ওই পেছনে দেখো ওই পাহাড়, ওই দূরের যে পাহাড়, কি অদ্ভুত ল্যান্ডস্কেপ, কত রং বেরঙের শেড, একের পর এক শেড, একের পর এক রঙের পাহাড়, অদ্ভুত সুন্দর লাগছে। এগুলোকে তো বালির খাদান মনে হচ্ছে। আর ওই দূরে পাহাড়ের মাথায় মাথায় মানে লোকালাইজড মেঘ হয়ে রয়েছে, মনে হচ্ছে না পাহাড়দের মাথা গরম হয়েছে, ওই মেঘগুলো ছাতার কাজ করছে, বা মাথায় বৃষ্টি হয়ে পড়ে মেঘের মাথা ঠান্ডা করছে। প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া, চুলটুল সব উড়ে যাচ্ছে। আর পেছন দিকেও দেখাই, এখানে পরিষ্কার বৃষ্টি হচ্ছে, একদম কালো ধূসর মেঘ। 12,198 ফুট নামিকালা পাসের উচ্চতা। এখনো পর্যন্ত কিন্তু কারোর শ্বাসকষ্টের বা ওই জাতীয় কোনো সমস্যা হয়নি, অল্টিটিউড সিকনেস এখনো পর্যন্ত কারোর হয়নি। এখানে রয়েছে নামিকালা ক্যাফে, যেটা এখন বন্ধ। বায়ো টয়লেট কিছু রয়েছে, আর এখানে সেই প্রেয়ার ফ্ল্যাগ, প্রচুর প্রেয়ার ফ্ল্যাগ লাগানো উঠছে। যারা আগের পর্বটা দেখেছো তারা জানোই, যারা এই পর্বটাই প্রথম দেখছো তাদের বলি, আমাদের 74 জন টুরিস্ট প্লাস 10 জন ম্যানেজমেন্ট স্টাফ নিয়ে টোটাল 84 জনের এই বিশাল গ্রুপ ট্যুরটা অর্গানাইজ করেছে সরকার ট্রাভেলসের দেবাশিসদা। ট্যুর কস্ট আর কন্ট্যাক্ট ডিটেলস দিলাম স্ক্রিন এবং ডেসক্রিপশনে। যারা আমাদের মতো গ্রুপ ট্যুর করতে চাও যোগাযোগ করতে পারো। সামনেই ওদের আরো বেশ কিছু লাদাখ ট্রিপ রয়েছে। যাই হোক, আমাদের বাকি গাড়িগুলো অনেক পেছনে পড়ে গেছে, সেই জন্য খাংরালে আমাদের গাড়ি একটু দাঁড়াবে। চলো আমরা বরং একেবারে না থেমে একটু পায়ে হেঁটে এগিয়ে যাই।
মসজিদে আজান হচ্ছে, এরকম একটা গ্রাম দেখে মনে হচ্ছে মাটি দিয়ে আর সিমেন্ট দিয়ে বাড়িঘর বানানো আর কি। আর দূরে ওইখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে সাদায় মিশে গেছে মনে হচ্ছে, ওখানে স্নোফল হচ্ছে। ইনফ্যাক্ট এখনো স্নোফল হচ্ছে, এর জন্য অত সাদা পাহাড়টা জাস্ট দেখা যাচ্ছে না। বৃষ্টি হলে অন্যরকম লাগে, আর এটা স্নোফলের জন্য হচ্ছে। দেখা যাক আমরা স্নোফল পাই কিনা। অপূর্ব ল্যান্ডস্কেপ, অপূর্ব। অপূর্ব ল্যান্ডস্কেপ। ভাবতে অবাক লাগে এরকম রিমোট জায়গায় মানুষ কিভাবে থাকে। এখানকার মানুষদের জীবনযাত্রা কতটা কঠিন। রুক্ষ সূক্ষ্ম প্রকৃতি, রুক্ষ পাহাড়, যেখানে গাছপালা বলতেই ছোট ছোট ঘাসেরা, এছাড়া আর সেই অর্থে কোনো গাছ দেখাই যাচ্ছে না। বিআরওর কর্মচারীরা কাজ করছেন, মাইল ফলক রং হচ্ছে। গোমরজুক গভর্নমেন্ট মিডল স্কুল। ভারতের পতাকা পতপত করে উঠছে, উপরে কিছু একটা আছে একদম উপরে। গ্রাম থেকে মানুষজন বেরিয়ে আসছেন। এই হচ্ছে এখানকার বাড়ি ঘরের প্যাটার্ন। সিমেন্টের ব্লক দিয়ে বানানো, তারপর মাটি লেপে দেওয়া, কিছুটা কাঠও ইউজ করা বাড়ি বানাতে গিয়ে। এটা একটু আধুনিক বাড়ি। এতগুলো মাটির বাড়ির মধ্যে এই দুটো বাড়ি একটু বেশ আধুনিক। এখানকার বিত্তবানদের বাড়ি মনে হচ্ছে। হাঁটছিলাম এতক্ষণ, পিছন দিকটা দেখা হয়নি। এই হচ্ছে আমার পিছন দিকের ভিউ। এই হচ্ছে সেই আধুনিক বাড়িটা, এটা বলছিলাম। বেশ বেশ বড় বাড়ি, মানে এই পরিবেশের সঙ্গে বেশ বেমানান। 2-3 ফোঁটা বৃষ্টি পড়লো হাতে আর কপালে। আহা, যেখানে দাঁড়াবে সেটাই ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়াবে সেটাই ভিউ পয়েন্ট। আবারও আমার ওই কথাটা আবারও প্রমাণ হচ্ছে যে জার্নিটাই আসল। গন্তব্য দিয়ে কিছু হয় না। গন্তব্য ঠিক আছে, পৌঁছে গেলেই শেষ। জার্নি, এই যে প্রত্যেকটা রাস্তার বাঁক এক একটা গল্প বলছে, এটাই তো মুগ্ধ করে। এগুলোই মনে থাকে, এগুলোই সারা জীবনের জন্য আমরা স্মৃতি সিন্ধুকে জমাই। যাই হোক, চলো আবার একটু সামনে দেখার পালা। यहाँ पे क्या पैदल ही चलना पड़ता है आप लोगों को? लोकल गाड़ी नहीं मिलता? वो जो जाएगा उसे ही लिफ्ट मांगना पड़ेगा। ठीक होता है ना। कहाँ जा रहे हैं आप लोग? मुंडी अच्छा, काम करने। काम इधर बाक्सन साइड है। अच्छा, पास में हॉस्पिटल वगैरह मिल जाता है आपको, आप लोगों को? डॉक्टर वगैरह मिल जाता है? बेटा इधर सब नहीं है, इधर किचन पीछे जाना पड़ता है। কি জীবন। হ্যাঁ, এখানে লোকাল গাড়ি চলে না। ওনাদের এরকম যেসব গাড়িগুলো যায় সেই গাড়িতে লিফট নিতে হয়, ওনাদের হাত দেখিয়ে। অনেক গাড়ি যাচ্ছে, যতক্ষণ না কেউ দাঁড়াচ্ছে ততক্ষণ ওনারা এইভাবে হাঁটতে থাকবেন। বৃষ্টিও পড়ছে, হাওয়া হচ্ছে প্রচন্ড। এই যে এতটা ওয়েলকামিং হন এনারা। আমাকে জুস অফার করছিলেন, এখনো আমার গাড়ি আসেনি। যাই হোক, দেখেও খারাপ লাগছে, কেউ দাঁড়াচ্ছে না। আর আমাদের গাড়িও ফুল, মানে পা রাখার জায়গা নেই, সিট তো নেই, জিনিসপত্রে ঠাসা, নাহলে ওনাদের তুলে নিতাম। बारिश में ये नदी पूरा फुल हो जाता है? बारिश होता है? बार बारिश होता है। बार बारिश होता है। আয়ুষ্মান আরোগ্য মন্দির এখান থেকে 1.5 কিলোমিটার দূরে। এই রাস্তা দিয়ে নেমে যেতে হবে।
এটা খুব সম্ভবত এখানকার হসপিটাল লোকাল মানুষদের জন্য। অদ্ভুত ল্যান্ডস্কেপ। মেঘ ডাকছে মাঝে মাঝে, ওই যে মেঘ ডাকছে। বৃষ্টি তো অনিবার্য, বৃষ্টি সামনে হচ্ছেও। আকাশ পুরো মেঘলা। জলীয় হাওয়া হচ্ছে, বৃষ্টির হাওয়া যেটাকে বলে। ले जाने का यही रास्ता है ना? वेलकम आपके लिए। थैंक यू। What is your name? मेरा नाम शंखो है। शंकु। थैंक यू। पैदल जा रहे हैं फिर अभी? ले जा रहे। पैदल? वेलकम। पैदल मतलब मेरा गाड़ी पीछे है, वो थोड़ा रुके है, मैं तो सोचा थोड़ा पैदल चल लेता हूँ। नहीं मिले। হাওয়া প্রচন্ড হাওয়া হচ্ছে, বৃষ্টি পড়ছে। একটাই অসুবিধা, বৃষ্টি পড়লে আমার কাছে ছাতা নেই এখন। যত এগোচ্ছি তত বৃষ্টির জমে যাচ্ছে, হাওয়া হচ্ছে, ঝোড়ো হাওয়া। আমার এই হাঁটাটা বহু দিন পর্যন্ত মনে থাকবে। এই যে রাস্তাটা দিয়ে হাঁটছি, এই 4-4.5 কিলোমিটার যে রাস্তাটা হাঁটলাম, আমার মনে হয় আরো বেশি, কাউন্ট করতে ভুলে গেছি লাস্ট। অনেকক্ষণ ধরেই হাঁটছি, বহু দিন মনে থাকবে। ওয়েদারটাও দারুণ, আমার এরকম মেঘলা ওয়েদার খুব ভালো লাগে। হাওয়া হচ্ছে আর এই ল্যান্ডস্কেপ অসাধারণ। এই যে বারবার মেঘ ডাকছে। লোকাল ব্রিজ, নদীর উপর দিয়ে দুজন পার হচ্ছেন। ওখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ওই জায়গাটায়, ওখানেও বৃষ্টি হচ্ছে। একদম ধূসর হয়ে রয়েছে। ইনফ্যাক্ট এখানেও পাহাড়ের উপরেও বৃষ্টি হচ্ছে। আলাদাই অভিজ্ঞতা হচ্ছে, আলাদাই। ভাগ্যিস হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলাম। বরফ পড়ছে, গাড়ির গায়ে বরফ পড়ছে, গাড়ির কাছে এই যে পড়ে ভেঙে যাচ্ছে, গাড়ির কাছে বরফ পড়ছে। স্নোফল পেলাম, এটা আমার লাইফের প্রথম স্নোফল। সৌরভ, এটা অন্যরকম মানে পাওনা। ঘড়ি বলছে 3:17 আর পেটে ছুঁচোয় ডন মারছে। চলো ভদ্রস্থ কোনো বসার জায়গা পেলেই লাঞ্চটা সেরে ফেলবো। এই যে সেলফ হেল্প, একে অন্যের সেবা করছে। দুজনের গা চুলকে দিচ্ছে এইভাবে। কর যা করছিলি কর, ডিস্টার্ব করছি না আমি। আজকের লাঞ্চে ছিল ঘরোয়া ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমার তো পার্সোনালি বেশ ভালো লেগেছে। আবার ব্যাক টু পথ। আর এই পথ এমন পথ যে বাঙালির প্রিয় ভাত ঘুমকে একদম ছুটিয়ে দিয়েছে। রাস্তার প্রতিটা বাঁক চিৎকার করে করে তার গল্প শোনাচ্ছে, নতুন গল্প। মাঝে মধ্যে ঈষৎ বৃষ্টি তার ঝাপটা দিয়ে অস্তিত্ব জানান দিচ্ছে। আমাদের ইয়ং গানসরা চুটিয়ে মজা করছে। সময় যত গড়াচ্ছে হাওয়ার উষ্ণতা তত কমছে। দূরের বরফাবৃত পাহাড় চূড়োগুলো ক্রমশ এগিয়ে আসছে। পিছনে ফেলে আসা পথের চিহ্নগুলো ক্ষুদ্র থেকে ক্রমশ ক্ষুদ্রতর হচ্ছে। একটা ঘোর লাগা অনুভূতি যেন সব সময় কাজ করছে। এখনো বিশ্বাসই করতে পারছি না যে আমি এগুলো স্বচক্ষে দেখছি। রুক্ষ প্রকৃতিও যে এরকম ভয়ানক সুন্দর হতে পারে, এ কি কল্পনাও করা সম্ভব? আমি জানি না আমার আর কত অবাক হওয়ার আছে। মানে যত যাচ্ছি তত অবাক হচ্ছি, তত গায়ে কাঁটা দিচ্ছে। আমরা এখন আছি ওয়েলকাম টু লামায়ারু। তো আমরা এখন আছি লামায়ারুতে। এখানে সবাইকে ওয়েলকাম জানাচ্ছে লামায়ারু আর এই বর্ডার রোড অর্গানাইজেশন। একটা সেলফি পয়েন্ট। এই হচ্ছে ভিউ এখানকার, এই হচ্ছে ভিউ।
আর ওই দিকটা দেখো, ওটা কি? এই পাশটা পুরো ছায়া হয়ে আছে, আর ওদিকে এই হচ্ছে ভিউ। অল্টিটিউড 13,478 ফুট, এটা ফাটুলা টপ। বাকরুদ্ধ। চলো এবার সোজা তোমাদের নিয়ে যাব লামায়ারু মনাস্ট্রি। আর আমি সব সময় বলি না, সঙ্গী ভালো হলে সব ভালো লাগে। আমার এই সঙ্গীরা আমার সব ভালো লাগার কারণ। আমরা এখন মনাস্ট্রিতে। কি অদ্ভুত জায়গা, উফ, কি অদ্ভুত জায়গা। এই হচ্ছে মনাস্ট্রি এবং তার সংলগ্ন কনস্ট্রাকশনস। 50 টাকা পার হেড টিকিট। কি অবস্থা, এটা কি? আহা, বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে মেইন টেম্পল। ভেতরে ছবি তোলা বারণ, তাই দেখাতে পারলাম না, কিন্তু 1100 শতাব্দীর বৌদ্ধ গুম্ফা এটা, মনাস্ট্রি। বৌদ্ধ গুম্ফার পেছনে দিকটা। অদ্ভুত স্ট্রাকচার, এরকম লম্বা লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। দেখলে মনে হয় কোনো মানুষ যেন মমিফাইড হয়ে দাঁড়িয়ে আছে, বা হয়তো কোনো এক রাতে এরা সব জীবন্ত হয়ে উঠবে। তাহলে লামায়ারু মনাস্ট্রিও ডান। এবার পালা কিসের সেটা সত্যি বলতে আমিও জানি না। চলো দেখাই যাক আমাদের জন্য কি অপেক্ষা করছে। রাস্তায় আবারও দাঁড়িয়ে পড়েছি। এটা কোনো মেন সাইট সিং নয়, জাস্ট অন দা ওয়ে জার্নিতে এটা পড়ে। আমি একটু দেখাই ঘুরিয়ে, কি অপূর্ব লাগছে। পাহাড়ে হালকা ভায়োলেট টাচ রয়েছে, মনে হচ্ছে যেন কোনো শিল্পী তুলি দিয়ে অ্যাবস্ট্রাক্ট এঁকেছে। আর এগুলো তো দেখে মনে হচ্ছে কোনো স্কাল্পচার করা, কোনো ভালো শিল্পীর হাতে স্কাল্পচার করা। পরিষ্কার মনে হচ্ছে যেন কেউ নিপুণ হাতে স্কাল্পচার করেছে, কোনো ভালো শিল্পী। মাটির পাহাড় কিন্তু এগুলো, কোনো কথা হবে না, জাস্ট। ঘড়ি বলছে বিকাল 5:43। এখান থেকে লের হোটেল আরো 105 কিলোমিটার মতো, সময় লাগবে আরো ঘন্টা 2। যদিও আরো বেশ কিছু পয়েন্ট আছে দেখার মতো, তো আলটিমেটলি হোটেল পৌঁছাতে কটা বাজবে সেটাই এখন দেখার। এই যে বাঁদিকের ঝোড়া বা শাখা নদীটা দেখছো, গুগল ম্যাপ অনুযায়ী এর কোনো নাম নেই, তবে ইন্দাস নদীর শাখা এটি। আর যেখানে এরকম জল আছে সেখানেই কোল্ড ডেজার্টের মরুদ্যানও তো থাকবে, তাই না? যাক, ফাইনালি আমরা লের টেরিটরিতে প্রবেশ করতে চলেছি। খালসে চেকপোস্ট এটা, এখানে পারমিট চেক করাতে হয়। আমাদের ড্রাইভার ভাই সেটাই করতে গেল। তো অবশেষে লেতে ঢুকছি। আমরা মেন লে শহর থেকে আর মাত্র 57 কিলোমিটার দূরে। এই যে আমাদের ডান পাশে যে নদীটা দেখছো, বিপরীত মুখে ছুটে চলেছে, এটাই ইন্দাস নদী। ওদিকে আলো দ্রুত পড়ে আসছে। এখন একটাই চিন্তা, অন্ধকারে বাকরুদ্ধকর অনেক দৃশ্যই হয়তো আজ মিস হবে। যাক, কি আর করার, যা পাবো তাই অনেক। আমি আর নতুন করে কি বলবো, অনেকক্ষণ ধরেই ভাষা হারিয়ে ফেলেছি। তোমরাই কমেন্টে বলো তোমাদের কেমন লাগছে এই রোড জার্নি।
উফ, ল্যান্ডস্কেপটা দেখছো তোমরা? আকাশের রংটা দেখছো? জায়গাটা দেখো, আমি নামতে বাধ্য হলাম, আমার গায়ে কাঁটা দিচ্ছে। এটা কি? এটা কি কি কালার হয়ে রয়েছে? এটা কি? ও উফ, আমি জানি না এটাকে আর কি বলা যায়। এটা স্বর্গ, এটাই স্বর্গ, এখানেই স্বর্গ, এর বাইরে আর কিছু বলার নেই। এই যে অ্যাম্বিয়েন্স আর এই রাস্তা, ও মানে আমার বলতে দ্বিধা নেই, এটা আমার জীবনে যাওয়া এখনো পর্যন্ত সেরা রাস্তা এবং ওয়ান অফ দ্য বেস্ট হয়ে থাকবে সারা জীবনের জন্য। শুধু রাস্তা না, এই অ্যাম্বিয়েন্স, এই পড়ন্ত আলো, এখন বাজে প্রায় 7:30টার কাছাকাছি বাজে, আই গেস 7:31 বাজে। এই সময় এই লাদাখের যাওয়ার রাস্তায়, লে যাওয়ার রাস্তা, আর এই দৃশ্যাবলী, এই দৃশ্যপট জাস্ট অতুলনীয়, অনবদ্য, অবর্ণনীয়। আরো যা যা বিশেষণ লাগিয়ে নাও, আমার আর মাথায় আসছে না। চলো এবার তোমাদের পরের দ্রষ্টব্য ইন্দাস নদী আর জান্সকার নদীর সঙ্গমস্থলে নিয়ে যাই। উফ, দেখছো তোমরা এই ল্যান্ডস্কেপ, এই অ্যাটমসফিয়ারকে ফিল করছো? এই দৃশ্য, এই ঠান্ডা হাওয়ার দাপট, এই ম্যাজিক্যাল আবহ এক অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে আমাদের অভিজ্ঞতাকে। প্রচন্ড হাওয়া। আমি এই মুহূর্তে সঙ্গম ভিউ পয়েন্টে, এটার হাইট 10,000 সামথিং। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ, রাত 8টা বাজতে যায়। চাঁদ একদম মধ্য গগনে, ওই যে চাঁদ, নীল আকাশ দেখা যাচ্ছে, ওদিকে সূর্য ডুবেছে, আর এই হচ্ছে সঙ্গম। এবার ম্যাগনেটিক হিলের পালা। এই মুহূর্তে আমরা ম্যাগনেটিক হিলে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, হাওয়াতে দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়া, ঠান্ডা কনকনে হাওয়া। আর এই হচ্ছে ম্যাগনেটিক হিল, এই হচ্ছে ম্যাগনেটিক হিল। ম্যাগনেটিক হিল কেন? কারণ এই রাস্তায় মানে গাড়ি অটোমেটিক্যালি পিছন দিকে যায়, যদি নিউট্রালে থাকে গাড়ি অটোমেটিক্যালি পিছন দিকে যেতে থাকে, সেই কারণে এটাকে ম্যাগনেটিক হিল বলে। এখানেই 8:30 বাজে, এখনো আকাশ থেকে আলো হারিয়ে যায়নি, তবে দূরে ওই হীরের কুচিরা জ্বলে উঠেছে। শরীরও এবার অবসন্ন হয়ে আসছে, সকাল থেকে একটু জ্বর ভাব, তাই এখন আর পত্থর সাহেবকে দেখাচ্ছি না, আগামীকাল আবার আসবো। চলো আপাতত হোটেলে গিয়ে বডি ফেলা যাক। আমাদের আজকের আস্তানা হোটেল ডি সুজান। এখন বাজে 9:31 আর আমি সবে আমার রুমের সামনে দাঁড়িয়ে। এবার ঢুকবো, দেখাবো তোমাদের। 110 নম্বর রুম আমার, এই যে 110 নম্বর রুম। এই হচ্ছে আমার আজকের মাথা গোজার জায়গা। ইনফ্যাক্ট আজ এবং কাল এই দুদিন আমি এখানেই থাকবো। এইটা একটা কিং সাইজ বেড, দুজন আরামসে শুতে পারবে। বেড সাইড টেবিল রয়েছে দুটো, একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, দুটো গ্লাস রয়েছে। এখানে একটা উডেন ফিনিশ আলমারি রয়েছে, একটা খুব সুন্দর উডেন বর্ডার দেওয়া আয়না রয়েছে প্রসাধনের জন্য। এখানে টি টেবিল রয়েছে, দুটো চেয়ার দেওয়া রয়েছে, একটা টিভি রয়েছে। আর এটা হচ্ছে ভিউ উইন্ডো, এখান থেকে রাস্তার ভিউ দেখা যাবে, হালকা লে শহর দেখা যেতে পারে। আর এটাও একটা ভিউ উইন্ডো, এখান থেকেও আশা করি সামনের ভিউ দেখা যাবে। আর যেটা আমার মনে হয় অনেকের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো মাথা গোজার জায়গার ক্ষেত্রে, ওয়াশরুম, টয়লেট, সেটা একবার দেখাই। এইটা হচ্ছে টয়লেট। বাহ,
টয়লেটটা বেশ বড়, ভীষণ স্পেশিয়াস। একটা ওয়েস্টার্ন কামোড রয়েছে, শাওয়ার রয়েছে, সেন্ট্রালাইজ গিজার, বেসিন, আয়না এবং বেশ বড় ওয়াশরুম। যা যা অ্যামিনিটিস দরকার সবই আছে। তবে ঢুকতে একটু লেট হলো, 9:30 হোটেল ঢোকাটা একটু হেকটিক। প্লাস আমরা অন্ধকারে সঙ্গম, ম্যাগনেটিক হিল এগুলো খুব ভালো দেখতে পাইনি। দেখা যাক, কালকে সকালে আরেকবার ট্রাই করব। এত বড় গ্রুপের সাথে এলে 40-42 জনের গ্রুপ হলে আলাদা কথা, তাও ম্যানেজ হয়, কিন্তু 76 জনের একটা গ্রুপ, 75-76 জন প্রায়, হিউজ গ্রুপ। তো সেখানে এদিক ওদিক করে প্রচুর সময় নষ্ট হয়, যেটা আমার মনে হয় একটু ম্যানেজমেন্ট করলে বা করার দরকার। 75 জনের গ্রুপ, হিউজ গ্রুপ, অনেক বড় গ্রুপ। এছাড়া কিন্তু বাকি সবই আমার ভালো লাগছে। রুম, হোটেলস, সার্ভিস, খাওয়া দাওয়া বেশ ভালো। আমি বলবো না বেস্ট, বাট বেশ ভালো। এবার বাকিটা তোমাদের উপর। তোমরা যারা ঘুরতে আসবে, গ্রুপে এলে যেটা হয় সেটা হচ্ছে সাশ্রয় হয়। গ্রুপে এলে যেটা হয়, একটা সেন্স অফ সিকিউরিটি কাজ করে যে এত লোক যাচ্ছি, জিনিসটা ভালো হবে। তো তাই জন্য গ্রুপের অ্যাডভান্টেজও যেমন আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। সেই জিনিসগুলো মাথায় নিয়ে ডিসিশন নিও, এইটুকুই বলার। জম্পেশ খিদে পেয়েছে। রাত্রের মেনুতে আছে সাদা ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, এঁচড় চিংড়ি। আর যারা চিংড়ি খায় না তাদের জন্য এঁচড়ের তরকারি, আর শেষ পাতে চাটনি। বলাই বাহুল্য, রান্না খুব ভালো আর ঘরোয়া ছিল। গুড মর্নিং। অনেক সকালে ঘুম ভেঙেছিল একবার, তখন বাইরে বৃষ্টি হচ্ছিল প্রচন্ড, আর 0 ডিগ্রি টেম্পারেচার ছিল, ঠান্ডাও প্রচন্ড। আবার ঘুমিয়ে পড়েছি, আর গত দুরাতে ঘুমও হয়নি, তাই ঘুমটাও দরকার ছিল। কিন্তু যেহেতু লেতে আমরা কাল রাত প্রায় 10টার কাছাকাছি ঢুকেছি, আমরা আশপাশটা তো দেখতে পারিনি। একটু দেখাই তোমাদের। হ্যাঁ, এখন কিন্তু 1 ডিগ্রি টেম্পারেচার। ভিউটা একটু দেখো সামনে, যেটা এই হচ্ছে আমার ভিউ, উইন্ডো থেকে ভিউ। মানে হাতের কাছ দিয়ে মেঘ উড়ে যাচ্ছে মনে হচ্ছে। এই যে পাহাড় 30-40 ফুট বা 50 ফুট উপর দিয়ে মনে হচ্ছে মেঘ উড়ে যাচ্ছে। আর এই পাশে হচ্ছে এই ভিউ। হোটেলের লোকেশনটা একটু ভেতরে, গাড়ি করে বেশ কিছুটা ঢুকতে হলো মেন মার্কেট থেকে, কিন্তু ভিউ বেশ ভালো। আর এই পাশে আরেকটা ভিউ উইন্ডো আছে, সেখান থেকে এইটা হচ্ছে ভিউ। এই হচ্ছে আমার এপারের ভিউ। এই হচ্ছে আমাদের হোটেল ডি সুজান। আর এখানেই কিন্তু বাইক রেন্টে পাওয়া যায়। এই যে বাইকগুলো রয়েছে, এগুলো সব রেন্টের বাইক। এই যে এইটা ওনাদের এজেন্সি, লাদাখ জান্সকার অ্যাডভেঞ্চার বাইক রেন্টাল এজেন্সি। উইল প্রোভাইড বাইক এক্সপিডিশন, গ্রুপ ট্যুরস, রাইডিং গিয়ার্স, রাইডিং মার্শাল, রাইডিং জ্যাকেটস। তো হোটেলে এসেই তোমরা বাইক রেন্টে নিতে পারবে যদি বাইকে করে ঘুরতে চাও। আলাদা করে কোনো রেন্টাল শপে যেতে হবে না। মার্কেটে আসার সময় দেখছিলাম অনেকগুলো রেন্টাল শপ আছে। তো এই হোটেলে আসলে এই হোটেল থেকেই তোমরা সেটা অ্যাভেল করতে পারবে আর কি। আচ্ছা, 9টা বাজে, ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট রয়েছে লুচি, মানে পুরি, ডাল পুরি, বেসিক্যালি ডাল পুরি, ঘুগনি মানে ডাল, আর বোঁদে। গাড়ি এসে গেছে, তো হোপফুলি আজকে আমরা একদম টাইমেই বেরোতে পারবো। খুব বড় জোর 9:10-15 বাজবে। আজ আর একদম লেট নয়, পাক্কা 9:15-তে আমাদের গাড়ি ছাড়লো। গতকাল রাত্রে এসেছিলাম লেতে, তাই বুঝতে পারিনি এই শহরটা কি ভীষণ রকম সুন্দর। যেদিকেই তাকাচ্ছি চোখ ধাঁধিয়ে দিচ্ছে এই লের সৌন্দর্য। আজ 2টো শিফটে তোমাদের ঘোরাবো, প্রি লাঞ্চ আর পোস্ট লাঞ্চ। লাঞ্চের আগে দেখাবো থিস্কে মনাস্ট্রি,
থ্রি ইডিয়ট স্কুল, শে প্যালেস, সিন্ধু ঘাট। তারপর লাঞ্চ সেরে নিয়ে যাব দিনের আলোয় সঙ্গম, ম্যাগনেটিক হিল, পত্থর সাহেব গুরুদ্বারা যেটা গতকাল দেখায়নি, হল অফ ফেম আর শান্তি স্তূপা। আর যদি সময় থাকে তাহলে লে প্যালেস, না হলে ওটা পরের দিন সকালে দেখাবো। তো আপাতত আমরা যাচ্ছি থিকসে মনাস্ট্রি। রাস্তার পাশে বেশ কিছু সাদা স্তূপা করা রয়েছে দেখছি। আর ওই যে বাঁদিকে দেখো, একটা গোটা ময়দান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য স্তূপা। ওই যে উপরে দেখো, ওটাই থিকসে মনাস্ট্রি। আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য, থিকসে মনাস্ট্রি। থিকসে নাম না হয়ে ছিটকে দেওয়া মনাস্ট্রি হওয়া উচিত ছিল, কারণ এখানে এসে আমি ছিটকে গেছি। 360 ভিউ আর কি। আমি জানি না, মনাস্ট্রির উপরে গেলে হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারি। পার হেড 50 টাকা করে টিকিট লাগে। আমার ধারণা ভর্তি। উঠতে গিয়ে হাঁপাচ্ছি, মাঝে মাঝে একটু দাঁড়াচ্ছি। এই ভিউটা দেখা যায় মাঝে মাঝে দাঁড়ালে। এই যে মেঘগুলো, তার ছায়া পড়েছে পাহাড়ের গায়ে, যার জন্য বিভিন্ন রকমের শেড তৈরি হয়েছে। আর এখান থেকে একটা মেঘের পুরো স্রোত যাচ্ছে মনে হচ্ছে। ওই জায়গাটা সম্ভবত বৃষ্টি হচ্ছে, একদম ওই জায়গাটা যেখানে হালকা সাদা হয়ে রয়েছে, ওই জায়গাটা বৃষ্টি হচ্ছে। তো এখানে এলে মানসিক ভারসাম্য বজায় রাখাটা একটু ডিফিকাল্ট, মাঝে মাঝেই ব্রেন কাজ করা বন্ধ করে দিতে পারে এই সৌন্দর্য দেখে। তাই ডাক্তারি সার্টিফিকেট নিয়ে আসা উচিত কিন্তু। হ্যাঁ, চলো এবার তোমাদের নিয়ে যাব থ্রি ইডিয়টস এর সেই বিখ্যাত স্কুল, যেখানে পর্দার র্যাঞ্চো ক্লাস করাতো। আমরা এখন এই মুহূর্তে থ্রি ইডিয়টস এর সেই বিখ্যাত স্কুল, এটা হচ্ছে এন্ট্রি। এই যে দেখো, চিনতে পারছো কিনা? কি চেনা লাগছে জায়গাটা? এখানে প্রায় 900 বাচ্চা পড়ে, যার মধ্যে 300 বাচ্চা এখানে হোস্টেলেই থাকে। থ্রি ইডিয়টস এ যেমন দেখানো হয়েছিল, স্কুলটার কালচার এখানে এসেও আমার সেই রকমই লাগলো। বাচ্চারা খেলাধুলো করছে স্কুলে, স্কুল টাইমে, যেটা ভীষণই ভীষণই দরকার, জরুরি একটা জিনিস। মানে আমাদের জীবন থেকে মাঠ হারিয়ে যাচ্ছে। বিভিন্ন মাঠে, জমিতে যেগুলো আগে ফাঁকা থাকতো, কমপ্লেক্স তৈরি হচ্ছে, ফ্ল্যাট তৈরি হচ্ছে, বাচ্চারা খেলবে কোথায়? তো সেখানে স্কুল টাইমেই যদি খেলার অভ্যেসটা তৈরি হয়, সেটা মানে অ্যাজ এ পার্সন গ্রো করতে অনেক হেল্প করে। মাঠ অনেক কিছু শেখায়। সবচেয়ে বেশি যেটা মাঠ শেখায় সেটা হলো হারকে মেনে নিতে, বা হারা জেতা, এটা যে পার্ট অফ দ্য গেম, জীবনের অঙ্গ। এই জিনিসটা কিন্তু মাঠ থেকে শেখা যায়। মাঠ থেকে সমষ্টিগত হয়ে ওঠার যে ব্যাপারটা, টিম গেম, সেটা শেখা যায়। তো মাঠ আমার মতে বাচ্চাদের জীবনে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো সেই জিনিসটা যত আমরা মেনটেন করতে পারবো, যত আমরা ওদেরকে সেই পরিবেশটা দিতে পারবো, তত ভালো আমাদের জন্য, আমাদের ফিউচার জেনারেশনের জন্য, সর্বোপরি আমাদের সমাজের জন্য।
এবার তোমাদের নিয়ে যাচ্ছি শে প্যালেস। শরীরটা ভালো না, একটু কষ্ট হচ্ছে চড়াই উতরাই করতে, তাই আর ভেতরে গেলাম না। তোমরা এলে অবশ্যই ঢুমেরও কিন্তু। লাঞ্চের আগের শেষ দ্রষ্টব্য সিন্ধু ঘাটের পালা। এবার এই লেকে যে আমার কি অপূর্ব লাগছে সেটা ভাষায় প্রকাশ করার মতো দক্ষতা এখনো আমার হয়নি। আমরা সিন্ধু ঘাটে এসেছি। স্বাভাবিকভাবে মানে জায়গাগুলো এত ভালো তো যে সময় এমনি লেগে যাচ্ছে, একটু সময় না দিলে ভালো লাগছে না। এই যে সিন্ধু ঘাট উঠছি, জাস্ট ল্যান্ডস্কেপটা ওপেন হচ্ছে, দেখো কি অপূর্ব লাগছে। দেখো এটা কি, এটা মন প্রাণ সব ভরে যাচ্ছে, মানে মন প্রাণ সব ভরে যাচ্ছে। অনবদ্য, জাস্ট তুখোড় বললেও কম বলা হবে। এই যে এই হচ্ছে এদিককার ভিউ। পাহাড়ের কত টেক্সচার, এই পাহাড়টার পাহাড়ের ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা, পেছনের পাহাড়গুলোর ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা। অসাধারণ। এখানে একটা পাটাতন দিয়ে ব্রিজ মতো করা। হচ্ছে সিন্ধু নদ। লেতে যত সাইট সিং করলাম, এই সিন্ধু ঘাট জায়গাটা আমার সব থেকে পছন্দ হয়েছে। এখানে প্রকৃতি ছাড়া আর কিচ্ছু দেখার নেই, বিশ্বাস করো। আর এটাই এই সিন্ধু ঘাটের ইউনিক সেলিং পয়েন্ট। তোমাদের কেমন লাগলো এই সিন্ধু ঘাটকে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। আর লেতে এলে এখানে ঢুঁ মারতে একদম ভুলো না। চলো এবার হোটেলে ফিরে ঝটপট লাঞ্চটা সারি, এখনো তো অনেক কিছু দেখানোর বাকি। আজকে আমাদের লেতে সেকেন্ড দিন, মানে কালকে আমরা লেতে এসেছি, আজকে লাস্ট নাইট লেতে। তো লাঞ্চে আমাদের আজকে অনেক আইটেম ছিল। শুক্তো দিয়ে শুরু হয়েছে। আমি বহুদিন এত ভালো শুক্তো সত্যি খাইনি, মানে একদম আনবায়াসড। তোমরা জানো আমি যেটা আমার মনে হয় আমি সেটা বলি। আমি এমনি শুক্তো কম খাই, কিন্তু এত ভালো লেগেছে শুক্তো। তারপর আলু ভাজা, টক ডাল, তারপর ছিল চিংড়ি মাছের মালাইকারি। এই যে আমার ব্যাটালিয়ানের সাথে বসে আছি আমি, এখানে এসেই আলাপ। তোমরা বলো কেমন হয়েছে খাবার? আমি সত্যি মানে খাওয়া নিয়ে কিন্তু আমার কোনো কমপ্লেন নেই। তবে হ্যাঁ, আবারও বলছি, এদিক ওদিক হয়, কোনো ট্যুরই পারফেক্ট হয় না। অনেক এতজনকে নিয়ে যখন একটা ট্যুর করছে, এত বড় একটা ট্যুর অর্গানাইজ হচ্ছে, তখন এদিক ওদিক হবে কিছু, কিন্তু খাওয়া হোটেল নিয়ে আমার বিন্দুমাত্র কোনো কমপ্লেন নেই। সৌরভ কেমন লাগছে? কাকিমা যেটা বলার, এই যে হোটেল ডি সুজান আমরা যেখানে আছি, এখানে কিন্তু মার্কেট রেট মোটামুটি লেতে হিমালয়ান 2200-2300 টাকা মতো পড়ে। আর এই হোটেল যদি তোমরা এখান থেকে নাও, দাদার কাছ থেকে নাও, সেক্ষেত্রে উনি 2000 থেকে 1800 এই রেঞ্জে তোমাদের করে দেবেন, তাই তো? 2000 থেকে 1800 के बीच में है नया वाला? ये 6 नया मॉडल। ओके। और इसके साथ हेलमेट प्रोवाइड करते हैं आप? और जैकेट का रेंट क्या है? जैकेट का रेंट यहाँ से पर डे 200 रुपया अलग से चार्ज करते हैं। ओके। और इनर लाइनर उसके साथ आता है या? वो गार्ड होता है, नी गार्ड होता है, वो हमारी तरफ से फ्री होता है। মোদ্দা কথা, হিমালয়ান নিলে মানে 2000 টাকায় তোমাদের জ্যাকেট, এলবো গার্ড, নি গার্ড এন্ড বাইক সব হয়ে যাবে। ঘড়ি বলছে 3:53, আমরা আবার বেরিয়ে পড়েছি। সবার আগে যাব সঙ্গম ভিউ পয়েন্ট, তারপর আলো থাকতে থাকতে ম্যাগনেটিক হিল, পত্থর সাহিব করে 6টার মধ্যে এই হল অফ ফেমে ঢুকতেই হবে। ড্রাইভার দাদা বলল 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। দেখেছো, গতকাল অন্ধকারে এই লেকটাও মিস করেছিলাম আমরা। উফ,
এই সব ভিউগুলো গতকাল মিস করে গেছি আমরা। যাই হোক, আর একটুখানি পথ, সঙ্গমে আমরা প্রায় পৌঁছে গেছি। হাওয়ায় উড়িয়ে দিচ্ছে। কালকেও এখানে প্রচন্ড হাওয়া ছিল, কালকে সন্ধ্যাবেলা এসেছিলাম, এখনো সাংঘাতিক হাওয়া, সাংঘাতিক। এখানে জিপ লাইন হয়, রিভার রাফটিং হয়, আর 7 কিলোমিটার দূরে গেলে বাঞ্জি জাম্পিং হয়। কোনোটাই আমি করবো না, তোমাদের জাস্ট জায়গাটা দেখানোর জন্য এলাম। পাহাড়ে পাহাড়েও যে কেমন বর্ণ বৈষম্য হয় দেখছো। চলো, হাতে সময় খুব কম। এর পরের পয়েন্ট ম্যাগনেটিক হিল। এখানে একটা পয়েন্ট করা আছে, ওই যে দাগটা দেখে কিন্তু মনে হচ্ছে এখান থেকে স্লোপটা ওইদিকে হালকা একটু উঁচু, স্লাইট হালকা একটু উঁচু আছে, কিন্তু এই পয়েন্টটায় দাঁড় করালে, নিউট্রালে থাকলে গাড়ি কিন্তু পেছন দিকে মুভ করতে থাকে। এছাড়াও এই ম্যাগনেটিক হিলে এটিভি রাইডও হয়, চাইলেই করতে পারো। তোমরা রাস্তাটা দেখছো? জানি না এই রাস্তা আর কতটা মুগ্ধ করবে আমায়। গতকাল অন্ধকারে এই সব মিস করে গেছিলাম, ভাগ্যিস আজ আবার এলাম। ওই যে আমাদের পরের পয়েন্ট, পত্থর সাহিব গুরুদ্বারা। গুরুদ্বারার যেটা সব থেকে ভালো জিনিস আমার মনে হয়, এখানে ওনারা জনসেবা করছেন, ফ্রিতে মানুষকে খাওয়াচ্ছেন, থাকতে দিচ্ছেন, সবাইকে ওনারা ওয়েলকাম করেন, এবং কিভাবে হাত জোড় করে ডাকেন যে আসুন প্লিজ খান, সবাইকে প্রসাদ দেন। খুব ভালো, খুব ভালো। যে গল্পটা আছে এখানে, পত্থর সাহিব কেন বলে, গুরু নানক এই পথ দিয়ে যখন যাচ্ছিলেন তখন উনি বুঝতে পারেন এখানে একজন ইভিল, বা যাকে শয়তান বা রাক্ষসও বলা যেতে পারে, সে এখানকার সাধারণ মানুষদের উত্ত্যক্ত করত, তাদের ক্ষতি করত। তো লোকাল মানুষ যারা, তারা গুরু নানককে সেই কথা জানায়, এবং গুরু নানক ঠিক করেন যে তিনি এখানে কিছুদিন থাকবেন। তো ওই যে স্পটটা রয়েছে এবং ওই যে দাগগুলো দেখছো, ওখান থেকে একটা বিরাট পাথর, ওই যে দুষ্টু লোক বলো বা রাক্ষস বলো বা ইভিল যেই বলো, সে ওইখান থেকে একটা বড় পাথর ফেলে এবং গুরু নানককে তাক করে ফেলে। যখন গুরু নানকের গায়ে পাথরটা লাগে, তখন পাথরটার শক্ত যে ব্যাপারটা হয় সেটা নাকি ছিল না, পাথরটা মোমের মতো নরম হয়ে গিয়েছিল এবং গুরু নানকের গায়ে গিয়ে আটকে গিয়েছিল। গুরু নানক তখন ধ্যান করছিলেন, গুরু নানকের কিচ্ছু হয়নি। তো উপর থেকে ও নিচে নেমে এসে যখন দেখে গুরু নানক একইভাবে কিচ্ছু হয়নি, গুরু নানক ধ্যান করছেন, মেডিটেশন করছেন, তখন রাগ করে ওই পাথরে আবার লাথি মেরেছিল সেই দুষ্টু বা রাক্ষস বা ইভিল যেই হোক। তো তখন সেও দেখে যে তার পাও ওই পাথরে ঢুকে যাচ্ছে, নরম পাথরের মধ্যে ঢুকে যাচ্ছে। তখন সে বুঝতে পারে যে গুরু নানকের শক্তির কাছে তার শক্তি কিছুই না, এবং সে আত্মসমর্পণ করে, ক্ষমা চায় গুরু নানকের কাছে। গুরু নানক তাকে আদেশ দেন যে সৎ পথে ভালো কাজ করতে। তারপর তার যে খারাপ দিকটা সেটা চলে যায় এবং সে সৎ পথে ভালোভাবে থাকতে শুরু করে। এই হচ্ছে এখানকার গল্প। সেই পাথরটা এখনো রয়েছে নিচে, যদিও সেখানে ভিডিও করা অ্যালাউ নয় বলে আমি তোমাদের দেখাতে পারলাম না। কিন্তু নিচে যেটা ভালো লাগলো, যে যিনি ডেসক্রাইব করছেন এই ঘটনাটা সম্পর্কে, তিনি বলছেন যে এই পাথরটাকে পুজো করার কোনো দরকার নেই, এটা একটা পাথরই, শুধুই পাথর। হাতে আর এতটুকু সময় নেই, দেরি হয়ে গেল বেশ। জানি না হল অফ ফেমে ঢুকতে পারবো কিনা, চলো দেখাই যাক। হল অফ ফেম 5টায় বন্ধ হয়ে যায়, বিকেল 5টায়। আমরা ভুল করলাম, দেখা হলো না। যাই হোক, আবার পরের বার আসলে নিশ্চয়ই দেখবো। এটা খেয়াল রেখো, হল অফ ফেম কিন্তু বিকেল 5টায় বন্ধ হয়ে যায়, তার আগে অবশ্যই ঢুকে পড়ো। তোমাদের মনে আছে তো আমাদের পরের গন্তব্য কি? মনে নেই তো? শুরুতেই বললাম যে হল অফ ফেমের পর আমরা শান্তি স্তূপা যাব। আমরা এখন শান্তি স্তূপায়,
আমাদের হোটেল থেকে শান্তিস্তূপা দেখা যায়। এই যে শান্তিস্তূপা, পার হেড এখানেও 30 টাকা করে নিচ্ছে। চলো দেখি ভিউটা কেমন। পড়ন্ত বিকেলে অসাধারণ লাগবে। এই হচ্ছে শান্তিস্তূপা, ওপরে চাঁদ। কি অপূর্ব লাগছে এখান থেকে দৃশ্যপট, ল্যান্ডস্কেপ। জানি না আমি কি বলবো যা দেখতে পাচ্ছি, জাস্ট ম্যাজিক্যাল। পড়ন্ত আলোয় সামনে রুক্ষ পাহাড়ের যে কটাতে সূর্যের আলো একটু এসে পড়েছে একদম লাল টকটকে হয়ে গেছে, মানে অরেঞ্জ কালার আগে যাকে বলে। আর দূরে দেখতে পাচ্ছি তুষার চূড়া, বরফাবৃত পাহাড় চূড়া, পুরো যত দূর মানে 180 ডিগ্রি একটা স্প্যান জুড়ে সাদা হয়ে আছে। আচ্ছা, আমরা এখন লে মার্কেটে, বনারস রেডিমেড শপ। এই যে একদম জামা মসজিদ লে, তার জাস্ট পাশেই এই দোকানটা। কেন দেখাচ্ছি দোকানটা, তার কারণ আমার কালেকশন খুব ভালো লেগেছে এবং প্রাইস রিজনেবল লাগছে। মানে এটা ফিক্সড প্রাইস দোকান, হয়তো কিছু কমতে পারে, কিন্তু বেশ ভালো কালেকশন। এবং মানালিতে মানে যে ধরনের লাদাখি জ্যাকেট গুলো আমরা দেখতে পাই, অনেকে খোঁজে পায় না, তো এই দোকানে কিন্তু স্টক ভর্তি। এই যে লালটু, এটা লাদাখি জ্যাকেট। আমার এইরকম প্যান্ট পাওয়া যাচ্ছে, আমি এই জ্যাকেটটা আমার পছন্দ হয়েছে। এটা একটা স্টোল টাইপের। তো ওভারঅল জিনিসের কালেকশন ভালো, আরো অনেক কিছু পাওয়া যায়। এই যে সোভেনিয়ার প্রচুর রয়েছে, টুপি রয়েছে, কালেকশন ভালো না? দারুণ কালেকশন সত্যি ভালো, খুব ভালো কালেকশন। প্রচুর টি শার্ট রয়েছে। দাদা टी शर्ट कितने का है? 350 का फिक्स प्राइस। एक टी शर्ट निकल के दिखाई চাইলে আসতে পারো, লে মার্কেট একদম জামা মসজিদের পাশেই। আমি অনেক খুঁজছিলাম কোথায় পাওয়া যায়। আলটিমেটলি এই দোকানটা নজরে পড়েছে। সবাই নিচ্ছে, সবাই, এরা সবাই এরকম। আচ্ছা, এমব্রয়ডারি করা, কোয়ালিটি ভালো, বেশ ভালো, খারাপ না। লে মার্কেটকে আমার খুব পছন্দ হয়েছে। এখানকার ভাইবটা বেশ পজিটিভ। লেতে এলে একটা সন্ধে অবশ্যই এক্সপ্লোর করো কিন্তু এই মার্কেট। আমি আরো একটু চাইছিলাম এক্সপ্লোর করতে, কিন্তু শরীর আর দিচ্ছে না, বেশ বিগড়েছে। তাই আর বেশিক্ষণ থাকা যাবে না, একটু রেস্টও তো নিতে হবে, আগামী পর্বের জন্য রেডি হতে হবে না? চলো, আমাদের আগামী পর্বের গন্তব্য নুব্রা ভ্যালি। জানি না আমার আর কত অবাক হওয়ার আছে। আজকের লের গল্প এই পর্যন্তই রইল। আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে নুব্রার গল্প নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অপেক্ষায় থেকো। আজকের মতো মেক পিয়ন সাইনিং অফ।